প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সাকিব। প্রিয় দর্শক, আপনাদের অনেকেই যখন প্রায় আশা ছেড়ে দিচ্ছিলেন যে কুখ্যাত ভূমিদস্যু আহমেদ আকবর সোহান ওরফে শাহ আলম এবং তার কুপুত্র বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবান আনভীরের কিছুই হবে না, তার কুপুত্র যিনি মুনিয়া হত্যা এবং ধর্ষণ মামলার ১ নম্বর আসামি, তারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবেন, ঠিক তখনই আমাদের কাছে গতকাল রাতে একটি সুসংবাদ এসেছে। আমরা জানতে পারলাম যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ৭ সদস্যের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে তাদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশনা দিয়েছে। ব্যাংক হিসাব জব্দের তালিকায় থাকা অন্যরা হলেন আহমেদ আকবর সোবহানের ৪ ছেলে সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান আনভীর ও সাফওয়ান সোবহান তাজভীর এবং ৩ পুত্রবধূ সোনিয়া ফেরদৌসী সোবহান, সাবরিনা সোবহান এবং ইয়াশা সোবহান। বিএফআইইউ চিঠিতে যে কথাটি বলেছে সেটা হচ্ছে যে উল্লেখিত ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেয়া হলো। এছাড়া তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহারও ৩০ দিন বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তো প্রিয় দর্শক, এর ফলে আপাতত বসুন্ধরা গ্রুপের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক থাকবে, কারণ তাদের বিজনেস অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ আসেনি। তবে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজের আদেশও কোনো অবস্থাতেই কম গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়, কারণ তারা তো একদিন আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠি দিয়েছিল, যেটা স্বয়ং শাহ আলম নিজে স্বাক্ষর করে দিয়েছিল এবং সেই চিঠিতে শাহ আলম উল্লেখ করেছিল যে তার এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নাকি দেশে এবং দেশের বাইরে থেকে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে এবং এই ষড়যন্ত্রের ফলে তার ব্যবসা প্রতিষ্ঠান যদি হুমকির মুখে পড়ে তাহলে দেশের অর্থনীতি নাকি হুমকির মুখে পড়বে। অর্থাৎ প্রকান্তরে সে কিন্তু ডক্টর ইউনূসের সরকারকে এক ধরনের হুমকি দিচ্ছে বা একটা ধৃষ্টতা দেখাচ্ছে যে তার ব্যবসা প্রতিষ্ঠানের উপর আঘাত আসা মানে জাতীয় অর্থনীতির উপর এক ধরনের আঘাত আসা, এবং এই ধরনের কথাবার্তা বলে সে কিন্তু এই সরকারকে একটা ব্ল্যাকমেইল করার মতো ঔদ্ধত্য দেখিয়েছে বলে আমরা মনে করছি। কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার শাহ আলমের ওই চিঠিকে যে পাত্তাই দিল না, আজকের এই অ্যাকশনটি, বিএফআইইউর এই অ্যাকশনটি কিন্তু তারই একটি নজির স্থাপন করেছে এবং আমরা মনে করি যে ইটস এ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন এবং তার জন্য অবশ্যই আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারকে কনগ্রাচুলেশনস জানাচ্ছি এবং আমরা মনে করছি যে আজকে এর মাধ্যমে এই ভূমিদস্যু শাহ আলমের গালে এক ধরনের চপেটাঘাত করা হলো। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে ইতিমধ্যেই যমুনা টিভিতে এক ধরনের সংবাদও আমরা দেখলাম প্রচার করা হলো। তো আমরা চলুন এ পর্যায়ে সেই ভিডিও ক্লিপটি একটু দেখে নেই, যেটি যমুনা টিভিতে প্রচারিত হয়েছে। বসুন্ধরা গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের ৭ সদস্যের ব্যাংক হিসেবে লেনদেনে ১ মাসের জন্য জব্দ এবং লকার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ পাচার প্রতিরোধ আইন ২০১২-র আওতায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউএ নির্দেশ দিয়েছে। রোববার দেশে ব্যাংকগুলোতে বসুন্ধরা গ্রুপের ৮ পরিচালকের ব্যক্তিগত ব্যাংক হিসেবে লেনদেন জব্দের নির্দেশনার চিঠি পৌঁছায়। আহমেদ আকবর সোবহান ছাড়াও তার ছেলে সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান আনভীর, সাফওয়ান সোবহান এবং ৩ পুত্রবধূ সোনিয়া ফেরদৌসী সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান এর ব্যাংক হিসাবও জব্দ রাখার নির্দেশ দেওয়া হয়। চিঠিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে এই ৮ জনের নামে একক মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান থাকলে তার ব্যাংক হিসাবও ১ মাসের জন্য স্থগিত রাখতে হবে। এসব ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে ব্যাংকে থাকা হিসেবে যত ধরনের লেনদেন হয়েছে তার তথ্য চেয়েছে বিএফআইইউ। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি বিএফআইইউকে এবং পাশাপাশি আমরা ধন্যবাদ জানাচ্ছি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়ন সায়ের সামিকে, কারণ এই জুলকারনায়ন সামির প্রতিবেদন থেকেই কিন্তু উঠে এসেছিল যে কিভাবে দেশের বাইরে প্রায় ১,০০০ কোটি টাকা পাচারের মাধ্যমে যুক্তরাজ্যে ২৬টি বিলাসবহুল বাড়ি কিনেছেন এই অর্থ পাচারকারী মাফিয়া শিল্প গ্রুপ। চলুন দেখে নেই এ সংক্রান্ত একটি ভিডিও রিপোর্ট, যেটি প্রচার হয়েছে স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে। ব্রিটেনে ১,০০০ কোটি টাকা বা ৬২ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড বাংলাদেশ থেকে পাচার করেছেন স্বৈরাচার হাসিনার ঘনিষ্ঠ দোসর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার ছেলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান তানভীর। আল জাজিরা ইন্টেলিজেন্স ইউনিটের সাংবাদিক জুলকারনায়ন সায়ের বৃহস্পতিবার রাতে এক রিপোর্টে এই তথ্য জানিয়েছেন।
রিপোর্টে বলা হয়, লন্ডনের বিভিন্ন স্থানে ২৬টি বিলাসবহুল বাড়ি কিনেছেন বসুন্ধরার চেয়ারম্যান সোবহান এবং আনভীর। এই আনভীর ২০২১ সালে কলেজ ছাত্রী মুনিয়াকে হত্যায় অন্যতম সন্দেহভাজন ছিলেন, কিন্তু পুলিশ তাকে দায়মুক্তি দিয়েছিল। রিপোর্টে আরও বলা হয়, ২০১৮ সালে সেন্ট্রাল লন্ডনের উইকেম্বে স্কোয়ারের ৫,০০০ স্কোয়ার ফিটের বাড়িটি বসুন্ধরার মালিকরা কিনেছেন ১৫৪ কোটি টাকা বা ১০ মিলিয়ন পাউন্ড খরচ করে। লন্ডনে তাদের দ্বিতীয় মূল্যবান সম্পদ হল ওয়েস্ট রোডের ওয়েলিংটন এভিনিউর বাড়িটি। ২০২১ সালে ১৩০ কোটি টাকা খরচ করে বাড়িটি কিনেছেন আনভীর। বসুন্ধরার ভাইস প্রেসিডেন্ট সিফাত সোবহানের সিঙ্গাপুরের গোল্ডেন ওক ভেঞ্চার লিমিটেডকে দিয়ে এসব অর্থ পাচার ও সম্পত্তি কেনা হয়। তো প্রিয় দর্শক, অর্থ পাচারকারী, ভূমিদস্যু, আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী, হত্যা ও ধর্ষণ মামলার দায়ে অভিযুক্ত ইত্যাদি নানা অপকর্মের সাথে জড়িত এই শিল্প গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর প্রসঙ্গে এ পর্যায়ে আমি কিছু কথা বলতে চাই। সায়েম সোবহান আনভীর তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছিলেন তিনি নাকি মুনিয়ার সাথে কখনো প্রেমই করেননি। মুনিয়া নাকি একতরফাভাবে তাকে ভালোবাসত। তো আজ আমি মুনিয়ার সাথে আনভীরের যে চ্যাটিং, সেই অপ্রকাশিত চ্যাটিং এর কিছু স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যার ফলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যেখানে কত বড় মিথ্যাচার তার আইনজীবীর মাধ্যমে আনভীর করেছে। তো সে বলার চেষ্টা করছে যে মুনিয়ার সাথে তার কোনো ধরনের প্রেম বা এরকম বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল না, এবং মুনিয়া নাকি একতরফাভাবেই তাকে ভালোবেসেছিল। তো সেই যে মিথ্যা দাবিটা, সেটাকে আজকে আমি ডিবাঙ্ক করতে চাচ্ছি আনভীরেরই মুনিয়াকে লেখা কিছু চ্যাটিং এর স্ক্রিনশট ফাঁস করার মাধ্যমে। তো আমি একটু পড়ে শোনাতে চাই। আনভীর একতরফাভাবে লিখছে, অর্থাৎ মুনিয়াকে হয়তো কোনো কারণে সে খেপিয়ে দিয়েছিল, মুনিয়া কান্নাকাটি করছিল, তো তখন আনভীর লিখছে যে স্টপ ক্রাইং, আমার জান না ভালো, ডোন্ট ক্রাই, আই এম ইয়োর্স অনলি, ট্রাস্ট মি, কলিং ইউ ইন দ্য মর্নিং, সাবরিনা ইজ হেয়ার। অর্থাৎ সাবরিনা হচ্ছে যে আনভীরের যে স্ত্রী, সে ওখানে এসে গেছে সেটা বলছিল। তারপর লিখলো যে আই লাভ ইউ, অলওয়েজ রিমেম্বার, ডোন্ট রুইন ইট। তারপরে একটা গানের লিঙ্ক সে শেয়ার করলো, এটা হিন্দি গানের লিঙ্ক। তারপর লিখলো যে এই জান, সকালে ফোন অ্যান্সার কইরো, ঘুমাই আমি, লাভ ইউ বউ আমার, অর্থাৎ তাকে স্ত্রী হিসাবে সম্বোধন করলো। তারপর লিখলো মনে রাখো তুমি আমার বউ, গার্লফ্রেন্ড না। অর্থাৎ এটা আনভীরের লেখা টেক্সট। তো তারপরে আরো অনেক কিছু সে লিখেছে। আবারও একটি দেখলাম যে হিন্দি গানের লিঙ্ক সে শেয়ার করলো, আবার তাকে বউ বলে সম্বোধন করলো, এবং এভাবে তার রাগ ভাঙাবার জন্য নানা ধরনের সে প্রচেষ্টা করলো। তো এই চ্যাটিং এর মাধ্যমে কিন্তু সেই বিষয়টাই উঠে এসেছে। তো এই যে এই বিষয়গুলো, এতে কিন্তু স্পষ্ট হয় যে এখানে মুনিয়ার সাথে তার যে কি ধরনের একটা মানে সম্পর্ক যে ছিল, বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক, এবং এই সম্পর্কের জন্য আমাদের দর্শকদের একটি অংশ প্রায়শই বলার চেষ্টা করে থাকে যে মুনিয়া নাকি টাকার জন্য আনভীরের সাথে এই প্রেমে জড়িয়ে গিয়েছিল, এবং এর ধারণাটিও কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন। এবং আমাদের কাছে কিন্তু আজ একটি নতুন অডিও এসেছে আনভীর এবং মুনিয়ার কথোপকথনের, এবং এই অডিওতে কিন্তু প্রমাণ হয়েছে যে আনভীরের টাকা নয়, আনভীরকেই কিন্তু আসলে ভালোবাসতো এই মুনিয়া, এবং অল্প বয়স্ক একটি মেয়ে তাকে প্রেমের ফাঁদে, বিয়ের প্রলোভনের ফাঁদে ফেলেই কিন্তু আনভীর তার সাথে অবৈধ সম্পর্কটি করেছিল। এবং মুনিয়া কিন্তু আসলে টাকার জন্য তাকে ভালোবাসেনি, তার টাকা তার প্রয়োজন ছিল না, তার ভালোবাসাটাই তার প্রয়োজন ছিল। এবং যে অডিওটি আমি ফাঁস করতে যাচ্ছি এই মুহূর্তে, সেই অডিওর মাধ্যমে কিন্তু সেই বিষয়টি কিন্তু প্রমাণ হয়েছে। তো মুনিয়া আজ আমাদের মাঝে নেই, আনভীর তাকে হত্যা করেছে, কিন্তু এই হত্যা করার আগে এই মেয়েটিকে সে কিভাবে প্রলোভন দিত, সে কিভাবে তার সাথে কথাবার্তা বলতো, এবং এই মেয়েটি যে তার টাকাকে কেয়ার করতো না, বরঞ্চ তাকেই বেশি কেয়ার করতো, সবগুলো বিষয় কিন্তু এই অডিওতে উঠে এসেছে। প্রথমবারের মতো এই অডিওটি আমরা ফাঁস করতে যাচ্ছি। এই অডিওটি এর আগে কখনোই প্রচারিত হয়নি। চলুন আনভীর মুনিয়ার এক্সক্লুসিভ এই কথোপকথনটি এ পর্যায়ে শুনে নেওয়া যাক। আমি বুঝি না, আপনি তো চাইলে কত মানুষ, কত সুন্দর সুন্দর মেয়েরা আপনার জন্য বলে ওয়েট করতেছে আপনার জামাইটাকে, তাহলে আমার থেকে আমার মুখ দিয়ে বলে দেন যে তুমি ডাকে নাই। এখন উনি চা খাচ্ছে, উনি আপনি যাবেন এটা বলছেন, উনি ডাকে নাই আপনাকে, সুন্দরভাবে রাইখা তারপর চলে যাবেন। আমাকে উত্তর দিয়ে তারপর যান। আগে যেমন আসলে সব ঠিক থাকে, তাহলে আগের মতোই সব ঠিক আছে, কিন্তু আপনি তো যে কাহিনীগুলো করেন না, মেয়ে সংক্রান্ত কাহিনীগুলো, আগে যেমনি আছে এমনি তো আপনি আমার রাখতেছেন না। সকালে তাহলে অনলাইনে থাকেন কার সাথে?
হ্যাঁ, বন্ধুদের সাথে কথা বলছিলাম, কেউ ছিল না, কারো বাইরে ভোরবেলা কেউ এত মানুষের ঠেকা লাগছে আপনার মতো ঘুম থেকে উঠে? এত ভদ্র মানুষ তো কেউ হয় না যে নামাজ পড়তে ঘুম থেকে উঠবে। না পড়তে না, আমি যারে যখন ফোন করুন আমি সবাই ফোন করে। আপনি তো ওই নাম্বার দিয়ে ফোন করেন, এইখানে তো আমি অনলাইনে থাকি, এই নাম্বারে ছিলাম না। এটা তুমি নিজের জন্য ফোন করছো। ও ঠিক আছে, আজকে দেখবো না কে থাকে। ওকে, দেখো। আর আপনার সবগুলো অ্যাপসে আমাকে একবার একবার ফোন দিবেন, সবগুলোতে আমি একবার একবার ফোন দিব, সবগুলো অ্যাপসে। আচ্ছা, কারণ ওই অ্যাপসগুলোতে আবার লাইন বিজি পাওয়া যায় কল থাকলে, মাথায় রেখে। আর আপনি আমাকে ওটা থেকে ব্লকটা ছুটায় তারপর যান। ওটাতে মেসেজ করবো না আমি, বাট আপনি ব্লক আমাকে লাইনে রেখে তারপর এখন ঠিক করেন, ওই ফোন থেকে এটা ঠিক করেন তাড়াতাড়ি। আগে অন্য সব ঠিক থাকবে, আগে বলো, তারপরে। আপনি কি কন্ডিশনে বিশ্বাসী নাকি? আপনি কন্ডিশন দিচ্ছেন। আর শুনেন, আমি নেক্সট আপনার থেকে আমি কোনো টাকা পয়সা নিতেছি না, ঠিক আছে? আপনি আমার সাথে এমনি থাকেন, ঠিক আছে? আপনি আমার কিছু করতে হবে না। আই কেন? আপনি আমার ব্লক ছুটান তারপর যান। আপনার সাথে আমি থাকবো, ঠিক আছে? রিলেশন আগের মতো আছে, সব আছে, ঠিক আছে? জাস্ট আমি বলছি আপনি আমার কিছু করতে হবে না। নাহলে আপনি কন্ডিশনে চলে যেতেছেন, আপনি এই জন্য আমার সাথে বিহেভ খারাপ করতেছেন। না না, থ্যাংক ইউ সো মাচ। আমি চলতে পারবো অলরেডি। শুনেন, আপনি ব্লকটা ছুটায় তারপর চলে যান। মানে আমি কি বলছি? আমি তো বললাম রিলেশন আছে, সব ঠিক থাকবে আগের মতো। আচ্ছা ঠিক আছে, নিব। এখন আপনি ছুটান, আমাকে লাইনে রেখে তারপর ছুটান, তারপর যান। হুদাই যে আমার সাথে এরকম নাটকগুলো দেখেন না, আপনি খুব বিন্দাস আছেন আমি জানি। আপনার কথার উপর কেউ কথা বলেন এটা আমি জানি, কিন্তু আপনি অজুহাত দেখান আমাকে, আপনাকে এইজন এটা বলবে, এটা বলবে। হাই রে, পাইছে আমাকে একটা গা দিয়ে আমি ঠিক আছে, বাট অতটা তো অবুঝ না, তাই না? ও আবার হাই পাঠাইছেন কেন? এটা বলে দেখে ফেলবে মানে? মেসেজ ডিলিট করে দেন না? যে কালার আপনাকে ভাইয়া রাখছিলাম ওই কালার মেসেজ আমার কাছে আছে। তো সব ঠিক আছে আগের মতো নাকি? আগের মতো ঠিক আছে। আমি যেটা দিব নিতে হবে, তোমার দেওয়ার দায়িত্ব আমার, বুঝছি না। সরি, তোমার দেওয়ার দায়িত্ব আমার, এটা আমি বলছি না। আমি দিয়ে রাখবো না। আপনারা আমাকে দেখতে হবে না, বরং একসময় এমন সিচুয়েশন হবে যে কেউ আপনার পাশে থাকবে না, বাট আমাকে ডাকতে ঠিকই পাবেন যদি আমি বাইচে থাকি। এটা মাথায় রেখেন। সময় সামনে আগায়, পিছনে যায় না। টাকা পয়সা কথা বললো কেন? কারো খোটার ভাগিদার হইতে চাই না। অলরেডি মনে হচ্ছে আপনি আমাকে খোটা তো দিচ্ছেন না, বাট সিচুয়েশন ক্রিয়েট করে দিচ্ছেন। আরেকদিন মনতে পারে না, জিপটা টানতে ছিল। তাও ভালো, একুশিলায় মরে যেতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, কথা বলনি। টেক্সট করো। আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, আপনারা শুনে নিলেন এই এক্সক্লুসিভ অডিওটি, এবং এই অডিওটি শুধু নয়, আমাদের কাছে আজকে আরো একটি আনভির মুনিয়ার চ্যাটিং এর স্ক্রিনশট রয়েছে, যেখান থেকে প্রমাণ হয় যে মুনিয়াকে কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে এসে পরিকল্পনা মাফিক আনভির হত্যা করেছিল। সেই এক্সক্লুসিভ চ্যাটিং এর স্ক্রিনশটটিও কিন্তু আমাদের হাতে এসেছে। তো সেই চ্যাটিংটি আমি একটু আপনাদের সামনে পড়ে শোনাতে চাই। তো এই চ্যাটিং এর শুরুতেই লেখা আছে যে বাকি সবাই আলাদা হয়ে যায়, কই আসো, কুমিল্লা চলে গেছো। মানে আনভির জিজ্ঞেস করছে মুনিয়াকে যে তুমি কুমিল্লা চলে গেছো কিনা। তো এখানে মুনিয়া তাকে পাল্টা লিখেছে যে আমি তো কারোর সাথে যোগী হই নাই, আলাদা হওয়ার প্রশ্ন তো পরের কথা, এভাবে সে লিখেছে। তো তখন আবার আনভির তাকে পাল্টা লিখেছে যে না, ঢাকায় আছো, বাসা চেক করবো এখন, অর্থাৎ তার ঢাকার যে বাসাটা গুলশানে সেটা চেক করবে
আনভীর এরকম একটি কথা বলছে। তো তখন মুনিয়া তাকে পাল্টা লিখেছে যে কুমিল্লা আমার জন্ম, আমার সব, বাসা চেক করবেন মানে, অর্থাৎ কেন বাসা চেক করবেন এটা মুনিয়া তাকে জিজ্ঞেস করলো। তো পরবর্তীতে আনভীর তাকে লিখলো যে বনানীর বাসা চেক করব, আসো কিনা, অর্থাৎ বনানী বা গুলশানের যে বাসাটি বলছে যে সেটা চেক করব, আসো কিনা, 10 মিনিট লাগবে চেক করতে, অর্থাৎ আমার 10 মিনিট লাগবে তোমার বাসা চেক করতে, এরকম একটা প্রচ্ছন্ন হুমকি কিন্তু তাকে দিয়ে দিল আনভীর। তখন আবার মুনিয়া তাকে লিখলো যে আমি তো মানে বুঝি নাই। তখন সে লিখলো যে তুমি তোমার জায়গায় নাই, কুমিল্লায় চলে গেছো, অর্থাৎ কেন সে আনভীরকে না বলে কুমিল্লায় গেল এটা নিয়ে কিন্তু তাকে এক ধরনের মানে জেরা করছে আনভীর। তো পরে আবার মুনিয়া তাকে লিখলো যে হ্যাঁ তো কি হয়েছে। এরপরে আরো কথোপকথন হয় এবং পরবর্তীতে কিন্তু সে ফুসলিয়ে ফাসলিয়ে মুনিয়াকে কিন্তু সে গুলশানে নিয়ে আসতে সক্ষম হয়, যে বাসাটা ওই ফ্ল্যাটে আনার পরেই কিন্তু পরবর্তীতে সে তাকে পরিকল্পনা মতো হত্যা করে। অর্থাৎ মুনিয়া কিন্তু চলে গিয়েছিল, সে কুমিল্লাতে চলে গিয়েছিল তার বোনের কাছে, কিন্তু এই আনভীরই তাকে পরবর্তীতে হত্যা করার পরিকল্পনা মতোই তাকে কিন্তু ঢাকায় আবার নিয়ে আসে এবং নিয়ে এসে কিন্তু এই হত্যাকাণ্ডটি ঘটায়। এবং এই স্ক্রিনশটটি কিন্তু তার একটি প্রমাণ। যদিও আনফরচুনেটলি এখনো পর্যন্ত কিন্তু এই মুনিয়া হত্যা এবং ধর্ষণ মামলা ইস্যুতে আনভীরকে একটিবারের জন্য কিন্তু জিজ্ঞাসাবাদও করা হয়নি। তো এখন যে অন্তর্বর্তী সরকার রয়েছে, আমরা আশা করি যে এই সরকার অন্তত কারো কাছে বিক্রি হবে না। তারা নিশ্চয়ই, আমরা নাগরিক টিভিতে এ পর্যন্ত যত এভিডেন্সগুলো আমরা শো করেছি এগুলোর উপর বেস করে নিশ্চয়ই তারা আনভীরকে জিজ্ঞাসাবাদ করবে, এবং জিজ্ঞাসাবাদ করলেই আমরা জানি যে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে এবং আনভীরের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড যে হবে এই মুনিয়া ইস্যুতে, এ ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী। তো প্রিয় দর্শক, আমরা এখন যেটা বলতে চাই এ পর্যায়ে, যে এই আনভীর শুধু যে মুনিয়ার জীবন নিয়ে খেলেছে তা কিন্তু নয়, সে তার কাজই ছিল নানা ধরনের মেয়েদেরকে প্রলোভন দেয়া এবং তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা। যদিও একসময় এই আনভীর অত্যন্ত স্থূল স্বাস্থ্যের অধিকারী ছিল, যে কারণে তার মধ্যে একটা হীনমন্যতা ছিল, সে মেয়েদেরকে পটাতে পারতো না। তো পরবর্তীতে সে যেটা করে আর কি, সে প্লাস্টিক সার্জারি করে, সে নোজ জব করে, সে জ লাইন কারেকশন করে, স্কিন লাইটেনিং করে, বোটক্স করে, এবং লেজার যে সার্জারি সেটাও সে করে, পেটে স্টেপলিং করে। এবং 2012 সাল থেকে কিন্তু তার এই প্রক্রিয়াটি শুরু হয় এবং প্রতি বছর তার যে পাচারকৃত কোটি কোটি টাকা রয়েছে সেগুলো সিঙ্গাপুরে ট্রান্সফার করে সেই সিঙ্গাপুরে কিন্তু সেই সার্জারিগুলো করে নিজের চেহারা, নিজের শারীরিক গঠন পুরোপুরি বদলিয়ে ফেলে। যদিও তার যে একটা লো ক্লাস মেন্টালিটি বা তার যে একটা নোংরামি সেটা কিন্তু সে বদলাতে পারেনি। তো আমাদের কাছে কিন্তু সেই ছবিগুলো রয়েছে যেগুলো হয়তো স্ক্রিনে আপনারা দেখছেন, যে এই আনভীর আর আগের আনভীর মানে মেলানো কিন্তু কঠিন। মানে এখন আপনারা আনভীরকে যেই রূপে দেখে থাকেন, তার এই 2012 সালের বা তার পূর্বের যে ছবিগুলো, সেখানে কিন্তু সে সম্পূর্ণরূপে একটা ব্যতিক্রমী মানুষ ছিল। কিন্তু সে সার্জারির মাধ্যমে নিজের চেহারায় পরিবর্তন আনে একটি উদ্দেশ্যে, যে নিজেকে হ্যান্ডসাম করে প্রেজেন্ট করতে পারলে হয়তো মেয়ে পটানো তার জন্য সহজ হবে। তো এখন এই যে 2012 সালে তার পূর্বে, অর্থাৎ শেখ হাসিনার ক্ষমতা গ্রহণেরও পূর্বে, তখন এই আনভীরদের কি অবস্থা ছিল এই ছবিগুলোই কিন্তু তার সাক্ষ্য বহন করে। অথচ এখন এদের চাল চলন, লাইফস্টাইল এই হাসিনার আমলে ব্যবসার মাধ্যমে, অবৈধভাবে টাকা উপার্জনের মাধ্যমে আমূল একটা পরিবর্তন এসেছে। এবং গত 14 বছরে বা 15 বছরে হাসিনা শাসনামল জুড়ে তারা যে লুটপাট করেছে, সেই লুটপাটের টাকায় তারা আজকে নিজেদের পুরো আকৃতি চেঞ্জ করে ফেলতে পারে সার্জারির মাধ্যমে। এবং তার মাধ্যমে সবকিছু চেঞ্জ করলো, তাদের যেটা বললাম আমি, যে লো ক্লাস যে মেন্টালিটি সেটা কিন্তু তারা চেঞ্জ করতে পারেনি। তো এখন এই লো ক্লাস ভূমিদস্যু পরিবারের প্রতি দেশের হাজার হাজার মানুষের অভিশাপ রয়েছে, তাদের বুকফাটা আর্তনাদ রয়েছে, এবং তাদের আর্তনাদ নিশ্চয়ই আল্লাহর আরশে পৌঁছিয়েছে। এবং আমরা বিশ্বাস করি যে মহান আল্লাহর তরফ থেকেই এদের পাপের উত্তম প্রতিদান অতি শিগগিরই আসতে যাচ্ছে, এবং তাদের ধ্বংস হোক, বসুন্ধরা গ্রুপের ধ্বংস হোক, এই প্রত্যাশায় আজকের মতো এই এপিসোডটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।